স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, আজকে আমরা পড়বো হচ্ছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। এখানে দেখতে পাচ্ছ লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম যে গড়মুক্ত পথ, এবং গড়মুক্ত পথে পড়তে গিয়ে আমরা আরো কিছু পড়েছি, সেটা হচ্ছে গিয়ে আহ গড় বেগ, তারপর বর্গমূল গড়, বর্গ বেগ, এগুলো নিয়ে পড়াশোনা করেছি। এখন লাস্ট ক্লাসে তোমাদের যেটুকু পড়েছি আমাদের অনেক ইয়েটা কাজে আসবে, ওই বর্গমূল গড় বর্গ বেগটা কাজে আসবে, যেটা হচ্ছে আমরা আরএমএস ভেলোসিটি পড়ে আসি। ঠিক আছে? এখন কথা হচ্ছে আজকে আমরা দেখবো হচ্ছে গিয়ে এই একটি ঘন এক্সপ্রেশন ফর আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। এইখানে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা কি হবে, একটা গ্যাস যদি একটা বাক্সে আবদ্ধ অবস্থায় থাকে তখন সেক্ষেত্রে ওই গ্যাস কি পরিমাণে প্রেসার ওই বাক্সের উপর প্রয়োগ করবে, এবং অন্যান্য যাবতীয় কাজগুলো আমরা একটু এখানে প্রতিটা জিনিস ভালো মতো একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। আর এখানে এখানে হচ্ছে গিয়ে সূত্রের প্রমাণ আছে যে কিভাবে আদর্শ গ্যাসের রাশিমালাটা আসছে। সূত্রের প্রমাণটা যদিও অনেক বিশাল, তো আমরা সূত্রের প্রমাণের দিকে খুব একটা বেশি যাব না, তবে সূত্রের প্রমাণ তোমরা নিজেরা একটু ট্রাই করবা সবাই। আমি শুধুমাত্র সূত্রটা কিভাবে, কোন টার্ম গুলা কি, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলে দিচ্ছি, জাস্ট ইন্ট্রোডাকশনটা তোমাদেরকে দেখা দিচ্ছি যাতে করে তোমরা পরবর্তীতে নিজেরাও একটু ট্রাই করে বুঝতে পারো। ঠিক আছে? আচ্ছা, ওকে, তোমরা একটু ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবে, কারণ আজকের ক্লাসে প্রত্যেকটা টার্ম অনেক সূক্ষ্ম এবং সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমরা আদর্শ গ্যাসের রাশিমালা পড়ার আগ দিয়ে বা শুরু করতে গিয়ে আমরা যে বিষয়টা দেখব, যে এইখানে হচ্ছে আমরা একটা বাক্স ড্র করতে যাচ্ছি, বা একটা বক্স আছে, যে বক্সটা হচ্ছে ঘনক আকৃতির। ওকে, বক্সটা হচ্ছে গিয়ে ঘনক আকৃতির। এখানে হচ্ছে এইরকম একটা বাক্স। এখন এই বাক্সে, এটা যেহেতু ঘনক আকৃতির বাক্স, এখানে তল কয়টা আছে? 6টা তল আছে। আচ্ছা, ঠিক আছে। একটা আর বাক্সের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এল। এখানে যেহেতু বাক্সটা ঘনক আকৃতি, বাক্সটা হচ্ছে ঘনক আকৃতি, যার ক্ষেত্রফল আমরা বলতে পারি, প্রত্যেকটা বিষয়গুলো আমি প্রথমে শুরুতে ইন্ট্রোডাকশন করে নিয়েছি। ক্ষেত্রফল এ হচ্ছে গিয়ে কত হবে? এল স্কয়ার। একটা তলের ক্ষেত্রফল, এখানে এ হচ্ছে গিয়ে একটা তলের ক্ষেত্রফল। যেহেতু বাক্সে 6টা তল আছে, আমি 6টা তল ক্ষেত্রফল বলছি না, আমি বলছি জাস্ট একটা তলের ক্ষেত্রফল। আমরা আয়তন বলতে যেটা বুঝবো, সেখানে আয়তন হচ্ছে গিয়ে এল কিউব হবে। ওকে, আয়তন কত হবে? এল কিউব। তো এল কিউব কেন? কারণ যেহেতু এটা ঘনক আকৃতির, আয়তন হচ্ছে গিয়ে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সেক্ষেত্রে এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতায় কত আসছে? এল আসছে। এটা হচ্ছে একটা ঘনক আকৃতির বাক্স। এই বাক্সে কি আছে? এন সংখ্যক অণু আছে। ঠিক আছে, এন সংখ্যক অণু অথবা কণা আছে। কতগুলা কণা আছে? এন সংখ্যক কণা আছে। আর প্রতিটি কণার ভর, প্রতিটি কণার ভর হচ্ছে গিয়ে স্মল এম। ওকে, প্রতিটি কণার ভর হচ্ছে গিয়ে স্মল এম। খেয়াল রাখবে এখানে কতগুলো কণা আছে? এন সংখ্যক। আর প্রতিটি কণার ভর কত হয়? এম হয়। তাহলে এইখানে যদি এম সংখ্যক কণা, এন সংখ্যক কণা এই বাক্সের উপর যদি তোমার ঘোরাফেরা করতে থাকে, তাহলে বাক্সের দেয়ালের উপর সে কি করবে? একটা চাপ প্রয়োগ করবে। সেই প্রয়োগকৃত চাপ দেখতে কি রকম হবে? সেটা হচ্ছে গিয়ে এরকম, পি ভি ইকুয়ালস টু 1/3 এম এন সি স্কোয়ার। ওকে, এভাবে মনে রাখবে, এটা হচ্ছে স্মল এম, এটা হচ্ছে ক্যাপিটাল এন, এটা হচ্ছে সি, হচ্ছে গিয়ে কি তার সি। সি মানে কি বলতে পারবা? সি মানে হচ্ছে কণার বেগ। ঠিক আছে, এখানে কণার বেগ বলতে কোন বেগটা বুঝবো আমরা? এখানে সি বলতে আমরা কিন্তু আরএমএস বেগটাই বুঝবো। ঠিক আছে? ওকে, আমি আলোচনা করতে চাচ্ছি আরেকবার ভালো মতো করে। এখানে দেখতে পাচ্ছ, আমি আবার বলি, এখানে বাক্সের ভিতরে কতগুলো কণা আছে? এন সংখ্যক। এখানে ক্যাপিটাল এন দিয়ে কি বোঝানো হচ্ছে? ক্যাপিটাল এন দিয়ে কি বোঝানো হচ্ছে? এখানে কতগুলো কণা আছে। আর স্মল এন দিয়ে কি বোঝানো হচ্ছে? প্রতিটি কণার ভর। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কণার ভর হচ্ছে স্মল এম, আর ক্যাপিটাল হচ্ছে এখানে এন সংখ্যক কণা আছে, আর সি হচ্ছে গিয়ে কণাগুলো কত বেগে ছোটাছুটি করছে। তাহলে এরকম যদি হয়, তাহলে আমরা এই সমীকরণ পাবো পিভি ইজ ইকুয়ালস টু কত? 1/3 এম এন সি স্কয়ার, যেখানে পি হচ্ছে গিয়ে
এই কণাগুলো কতটুকু চাপ প্রয়োগ করবে, ভি হচ্ছে গিয়ে পাত্রের আয়তন তথা গ্যাসের আয়তন, আর এমটা হচ্ছে গিয়ে কণার ভর, এনটা হচ্ছে গিয়ে কতগুলো কণা আছে, আর সি হচ্ছে গিয়ে গ্যাসের কি বর্গমূল গড় বর্গ বেগ। তো এইখান থেকে যদি আমরা প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করি, তো এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এই সূত্রটা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন করতে গিয়ে এখানে আমাদের কাজে আসবে। খেয়াল করে দেখো, এখানে আমি যদি পিভি ইকুয়ালস টু 1/3, এখানে তোমরা একটু রেসপন্স করবো অবশ্যই। এখানে এম হচ্ছে গিয়ে কয়টা কণার ভর, একটা কণার ভর। এখানে স্মল এমটা হচ্ছে একটা কণার ভর, আর ক্যাপিটাল এন হচ্ছে গিয়ে কি আমার কতগুলো অণু আছে বা কতগুলো কণা আছে। এখন আমার যদি একটি কণার ভর একটি কণার ভর যদি হয় এম, তাহলে এন সংখ্যক কণার ভর কত হবে, এম ইন্টু এন হবে না, বলা যাবে? এন সংখ্যক কণার ভর হচ্ছে এম এন। এখন এই গ্যাসটা এই পাত্রের ভিতরে যত, এখানে পাত্রের ভিতরে একটা গ্যাস আছে, ওই গ্যাসে কতগুলো কণা আছে, এন সংখ্যক কণা আছে। তাহলে কি এইখানে এন সংখ্যক কণার ভর যা কথা, এখানে কি গ্যাসের ভর একই কথা না? আমরা কি বলতে পারবো না এটা গ্যাসের ভর, বলা যাবে? ক্লিয়ার? এটাকে গ্যাসের ভর বলা যাবে। তাহলে এম ইন্টু ক্যাপিটাল এন কে আমি কি লিখতে পারি, ক্যাপিটাল এম লিখে সি স্কয়ার লিখতে পারি। তো ক্যাপিটাল এম দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে, তোমরা একটু ভালো মতো লিখে নাও। এখানে ক্যাপিটাল এম দিয়ে বোঝানো হচ্ছে গ্যাসের ভর। এখানে এইগুলা বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে পড়বা। ক্যাপিটাল এম কিন্তু আবার আসবে এবং স্মল এন ও কিন্তু আরেকবার আসবে, ঠিক আছে? তো এগুলা কিন্তু ভুল করবা না। তো আমি দেখতে পাচ্ছি কি এম হচ্ছে কি ক্যাপিটাল এম হচ্ছে কি গ্যাসের ভর। আরেকবার বলবেন? হ্যাঁ, এমটা কেন? এখানে হচ্ছে এম হচ্ছে গিয়ে কয়টা কণার ভর দেখতে পাচ্ছ এই পাশে, এম এর পরিচয় কি, প্রতিটি কণার ভর। এখন তুমি মনে করো একটা বাক্স নিয়েছো, ওই বাক্সে তোমার 200টা মার্বেল আছে, ঠিক আছে? এখন তুমি যদি প্রত্যেকটা মার্বেলের ভর যদি হয় এম, তাহলে 200টা মার্বেলের ভর কত হবে? কিভাবে ক্যালকুলেশন করবো, 200 ইন্টু এম, এভাবেই তো দেখবে নাকি? আচ্ছা, তাহলে ওই বাক্সে যতটুকু কণা আছে সবগুলো কণার ভর, তুমি প্রত্যেকটা কণার ভরকে 200 ততগুলো পার্টিকেল দিয়ে গুণ করে দিলে তুমি টোটাল পার্টিকেল গুলার ভর পাবা, তাই না? তাহলে এখানে এম ইন্টু এন দিয়ে যে পার্টিকেল গুলা দিয়ে কি গঠিত হয়েছে, এখানে গ্যাস গঠিত হয়েছে না? তাহলে এখানে ক্যাপিটাল এম দিয়ে, এই ক্যাপিটাল এম কার বদলে লিখলাম, এখানে মার্ক করে না, ক্যাপিটাল এমটা লিখলাম স্মল এম আর ক্যাপিটাল এন এর গুণফলকে, ঠিক আছে? তো সুতরাং এই দুইটার গুণফল হচ্ছে এম, এটাকে আমরা কি বলবো, গ্যাসের ভর। সো তোমরা ম্যাথমেটিক্সটা করতে গেলে তুমি এই এম আবার পাবা, যেখানে এম দিয়ে আণবিক ভর বুঝাবে। তো সূত্রের গেট আপের উপর চেঞ্জ করে প্রতিটা সিম্বল এক এক সময় এক এক রকম এক্সপ্রেশন নির্দেশ করে। সো একটু খেয়াল রাখবা, এটাকে আমরা লিখতে পারি এরকম। এখন আমি যদি পি এখানে লিখি 1/3, এখানে এম লিখলাম, এখানে ভিটাকে পাশে নিয়ে আসলাম, আর এখানে সি স্কয়ার নিলাম। এখন এম বাই ভি মানে কি, ভর বাই আয়তন। ভর বাই আয়তনকে কি লেখা যায় বলতে পারবা? ভর বাই আয়তনকে কি লেখা যায়? স্যার রো ঘনত্ব। স্যার রো ইকুয়াল টু এম বাই ভি। ঘনত্ব লেখা যায়, রো লেখা যায়। তাহলে এটাকে লিখতে পারবো আমরা রো সি স্কোয়ার। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। কখনো যদি কোনো গ্যাসের বলে দিলে একটা গ্যাস দেওয়া আছে, গ্যাসের ঘনত্ব দেওয়া আছে এবং গ্যাসটা হচ্ছে গিয়ে এইরকম বেগে চলাফেরা করতেছে, তাহলে গ্যাসের প্রেসার কত, তাহলে প্রেসার আমরা ক্যালকুলেশন করতে পারবো যদি ঘনত্ব দেওয়া থাকে, ঠিক আছে? গ্যাসের ঘনত্ব দেওয়া থাকতে হবে। এটা হচ্ছে আমরা এই সূত্রটাও ইউজ করতে পারবো, এই সূত্রটা ইউজ করতে পারবো। তুমি দেখো এখান থেকে কিন্তু এখানে আসে প্রত্যেকটা লাইন, প্রতিটা সিম্বল ব্যাখ্যা করে আস্তে আস্তে আসছে, ঠিক আছে? ঠিক আছে, এটা আমরা আরেকটা সূত্র শিখতে পারলাম। এখন আমরা আরেকটা ফর্মুলা শিখবো, এটা এইখান থেকে ব্যাক করব আবার। আমরা আবার লিখতে পারি পিভি ইকুয়ালস টু কত, 1/3 এম ক্যাপিটাল এন, সরি এম এন সি স্কোয়ার, ঠিক আছে? তো এম এন সি স্কোয়ার এটা এভাবে থাক। পিভি ইকুয়ালস টু, আমি যদি এখানে 2/3 লিখি তাহলে এখানে 1/2 লেখা যাবে, কারণ 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে। আলটিমেটলি এখানে এম এন এটাকে কি লেখা যাবে, ক্যাপিটাল এম সি স্কোয়ার লেখা যাবে। আমি আবার তোমাদের জিজ্ঞেস করি, এখানে ক্যাপিটাল এমটা কি বোঝাচ্ছে বলো? ক্যাপিটাল এম দিয়ে স্যার বলে মোট গ্যাসের কণার মোট
কণার মোট ভর, সবগুলো কণার ভর অথবা গ্যাসের ভর বোঝাচ্ছে। ঠিক আছে, সূত্রের উপর চেঞ্জ ডিপেন্ড করে কিন্তু সিম্বল গুলা চেঞ্জ হইতে থাকবে, তো এগুলো ভুল করা যাবে না। দেখো তো, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে বেগের স্কোয়ার। হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার, এটাকে কি আমরা এইরকম একটা সূত্রের সাথে কম্পেয়ার করতে পারি? এটার সাথে হাফ এম ভি জি স্কোয়ার, স্যার। এটা কিসের সূত্র ছিল? জি স্যার, স্যার এটা গতিশক্তি। গতিশক্তি। এটা যদি গতিশক্তির সূত্র থাকে তাহলে নেক্সট লাইনে আমরা কিন্তু এখানে পিভি লিখবো, এখানে 2/3 লিখতে পারি, আর এখানে কি গতিশক্তি লিখতে পারি। আর আমরা কিন্তু গ্যাসের গতিতত্ত্বের শিকার্য যখন পড়েছিলাম, তখন ওই 7টা যে বৈশিষ্ট্য পড়েছি, সেই 7টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য এরকম ছিল, গ্যাসের ভেতর বা গ্যাসের অণুগুলোর ভেতর গতিশক্তি ব্যতীত অন্য কোনো শক্তি কাজ করবে না। তাহলে এখানে আমরা ই দ্বারা গতিশক্তি বুঝাবো, এখানে কোনো বিভব শক্তি অন্যান্য এনার্জি থাকবে না। তো হাফ এম সি স্কোয়ার, এটার বদলে আমি লিখতে পারলাম কি, ই লিখতে পারলাম। পরবর্তী লাইনে এটাকে তাহলে লিখতে পারি, ই মানে কত? ই মানে হচ্ছে গিয়ে 3/2 ইন্টু পি ইন্টু ভি, লেখা যাবে, রাইট? আচ্ছা বলো তো, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পিভি সমান সমান কি পড়ে আসছিলাম? আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এনআরটি। এনআরটি, এনআরটি। পি 3/2 এন ক্যাপিটাল আর ইন্টু টি, যেখানে স্মল এন দ্বারা আমরা কি বুঝি? স্যার অণুর সংখ্যা। এই যে ভুলটা করলাম, অণুর সংখ্যা। এখানে ক্যাপিটাল এন দ্বারা কি বোঝাচ্ছে? এন সংখ্যক অণু, মানে কি অণুর সংখ্যা, ক্যাপিটাল এন দ্বারাই অণুর সংখ্যা, কণার সংখ্যা বোঝাচ্ছে। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এখানে এন দ্বারা কি বোঝানো হচ্ছে? স্যার চিন্তা করো, এন হচ্ছে মোল সংখ্যা, ঠিক আছে, ও এন হচ্ছে ইয়েস স্মল। স্যার। হ্যাঁ ঠিক আছে, এই যে এগুলা কিন্তু আমাদেরকে অনেক কনফিউশন ক্রিয়েট করবে। সো স্মল এন হচ্ছে আমাদের কি মোল সংখ্যা, এটা পাশাপাশি করে খাতায় লিখে রাখবো, দরকার হলে বইয়ের পৃষ্ঠায় বড় করে লিখে রাখবা। স্মল এন দ্বারা এখানে বোঝাচ্ছে, এই সূত্রে স্মল এন দ্বারা বোঝাচ্ছে মোল সংখ্যা। এখন আমি যদি 1 মোল গ্যাস নিয়ে কাজ করি, ঠিক আছে, 1 মোল গ্যাসের জন্য স্মল এন এর ভ্যালুর মান কত হবে? 1 মোল গ্যাসের জন্য স্মল এন কত হবে? স্মল এন যেহেতু 1 1 মোল, তাহলে আমি স্মল এন এর বদলে 1 লিখতে পারি। তাহলে এই সূত্রের নেক্সট লাইনটা আমাদের কি হবে? ই ইকুয়ালস টু কত হবে? 3/2 আর ইন্টু টি। তাহলে এটা কিসের সমীকরণ আসলো বলো তো? 1 মোল গ্যাসের গতিশক্তি। আর এটা কিসের সমীকরণ আসলো? এই সমীকরণটা কিসের? এটা হচ্ছে এন মোল গ্যাসের গতিশক্তি। আর এটা হচ্ছে কি কার জন্য গতিশক্তি? 1 মোল গ্যাসের গতিশক্তি। বুঝা গেছে? সো এই গতিশক্তি নিয়ে আমাদের প্রচুর ম্যাথ থাকে, এবং এখানে আমরা কি করি, প্রচুর ঝামেলা ক্রিয়েট করে ফেলি, ক্যালকুলেশন করতে গিয়ে প্রচুর অনেক অনেক ঝামেলা তোমরা করে ফেলো। তো এই ঝামেলাগুলো যদি না হয়, যাতে না হয়, তাহলে আমরা এইভাবে করে দেখছি। তাহলে 1 মোল গ্যাসের জন্য এন এর মান যদি 1 হয়, তাহলে আমরা লিখতে পারবো 3/2 এনআরটি লিখতে পারবো। এখন এর কথা হচ্ছে, এখানে এন মোলের জন্য শিখতে পারলেই তো হইলো, 1 মোলের জন্য কেন শিখবো আমরা? 1 মোলের জন্য শেখার দরকার আছে। আচ্ছা, এখন 1 মোলে কতগুলা গ্যাস পার্টিকেল থাকে বা অণু সংখ্যা থাকে বলো তো? মনে পড়ে কিনা পুরাতন পড়াশোনা? স্যার 6.023 ইন্টু 10 এতটি এতটি অণু বা কণা থাকে, তাই না? 1 মোল গ্যাসে কি এন এ মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা। এক্স্যাক্টলি, অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো সংখ্যা। এটাকে আমরা কত মান বলে থাকি? 6.023 ইন্টু 10⁻23। অ্যাভোগাড্রো সাহেব অনেক ক্যালকুলেশন করে বলেছেন যে 1 মোল গ্যাসে এতগুলা অণু থাকে। এখানে বলতো কতগুলা গ্যাসের গতিশক্তি এখানে, মানে 1 মোল গ্যাসের গতিশক্তি। তাহলে 1 মোল গ্যাসের গতিশক্তি যা কথা, আমি বলতে পারি না এখানে এতগুলা, এই যে এতগুলা গ্যাসের গতিশক্তি কি এটা বলা যাবে? এতগুলা গ্যাসের গতিশক্তি এটা, কারণ 1 মোল গ্যাসের গতিশক্তি এটা। আবার জি 1 স্যার। মোলে যেহেতু অ্যাভোগাড্রো জি স্যার। সংখ্যক অণু থাকে, তাহলে আমরা বলতে পারবো এতগুলা গ্যাসের গতিশক্তি এরকম। তাহলে আমাদেরকে যদি বলা হয় একটি কণার গতিশক্তি, এখানে তো এতগুলা কণার গতিশক্তি, কিন্তু যদি বলা হয় আমাদের একটি কণার গতিশক্তি কত, তখন আমি কি করে দেব? এই গতিশক্তিকে এটা দিয়ে ভাগ করে দিলে কি একটি কণার গতিশক্তি পাবো না?
বুঝতে পারছো? জি স্যার। এটা হয়ে গেল। সেখানে খেয়াল রাখবা 1 মোল গ্যাসের গতিশক্তির জন্য গতিশক্তি মানে এরকম আসছে। তাহলে আমাদেরকে যদি বলা হয় একটি অণু বা পরমাণু বা কণার গতিশক্তি, তাহলে আমি সেটাকে কি বলতে পারি? এটাকে মনে করো আমি ই যদি লিখি তাহলে এটা কত হবে? 3/2 R/NA ইন্টু টি লেখা যাবে। যাবে না? অবশ্যই যাবে। এটাকে পরবর্তীতে 3/2 এটাকে কে লেখা হয়। ঠিক আছে? এখন এই যে কে, এটা ঘুরে ফিরে দেখবা ফিজিক্সের প্রত্যেকটা ফর্মুলাতে এই কে চলে আসে। আসে না? দেখবা প্রত্যেকটা ফর্মুলাতে কিভাবে না কিভাবে এই কে চলে আসে। এখন এই কে খুবই ডিস্টার্ব করে আমাদের ক্যালকুলেশন করতে গিয়ে। এই কেটাকে কি বলা হয়? এই কেটাকে বলা হচ্ছে এখানে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? বোল্টজম্যান কনস্ট্যান্ট। এটা কি আমাদের মুখস্থ করার দরকার আছে? মোটেও না। বোল্টজম্যান কনস্ট্যান্ট কিভাবে আসছে দেখো, গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা আসে সেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ব্যাপারটা অনেকটা যদি ফানি ভাবে চিন্তা করি তাহলে ব্যাপারটা এরকম দেখাচ্ছে যে গ্যাস কনস্ট্যান্ট অনেক কষ্ট করে বের হয়েছে, অ্যাভোগাড্রো সংখ্যা এটা মিস্টার অ্যাভোগাড্রো কষ্ট করে বের করছে। তারপর বোল্টজম্যান কি করছে? গ্যাস কনস্ট্যান্টকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে একটা সংখ্যা পাইছে, সেটাকে সে নিজের মতো করে নাম দিয়ে ফেলছে। ব্যাপারটা কি এরকম? আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ব্যাপারটা এরকম, কিন্তু আসলে মোটেও এরকম না। বোল্টজম্যান তার নিজের মতো করে কাজ করেছে বোল্টজম্যান, আর অ্যাভোগাড্রো তার নিজের মতো কাজ করেছে। সে বোল্টজম্যান কাজ করে একটা পার্টিকেল নিয়ে কাজ করেছে। এটা তোমরা পরবর্তীতে যদি ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স নিয়ে পড়াশোনা করো তখন দেখবা যে বোল্টজম্যান হচ্ছে শুরুতে 1 মোল গ্যাস নিয়ে কাজ করে না, উনি একটা পার্টিকেল নিয়ে কাজ করেছে। কাজ করার পর উনি এরকম একটা সংখ্যা পেয়েছে, পরবর্তীতে দেখা গেছে এটা এরকম সংখ্যার সাথে মিলে যায়। তো এভাবে আসছে। তাহলে এটা কয়টি গ্যাসের বা কতগুলা গ্যাসের বা কয়টি অণুর গতিশক্তি এটা আসলো? এটা কয়টি গ্যাসের গতিশক্তি? এটা একটি অণু বা পরমাণুর গতিশক্তি। একটি ঠিক আছে? এটাকেই কিন্তু গড় গতিশক্তি বলা হয়ে থাকে। ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে গড় গতিশক্তি। এই কারণে এটাকে ই বার দিয়ে প্রকাশ করা হয়। গড় গতিশক্তি মানে কি? যে একটা ক্লাসে সবার 50 জন স্টুডেন্ট আছে। 50 জন স্টুডেন্টের হাইট আমরা ক্যালকুলেশন করলাম বা জানার চেষ্টা করলাম। তারপর হাইট গুলাকে যোগ করে যদি 50 দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের কি আসবে? ওই ক্লাসে ছাত্রদের গড় উচ্চতা চলে আসবে না? খেয়াল করে দেখেছো? গড় উচ্চতা চলে আসবে। এখন গড় যে উচ্চতা আমরা পেয়েছি, এই গড় উচ্চতা আমাদেরকে কি নির্দেশ করে? গড় উচ্চতা আমাদেরকে নির্দেশ করে এখানে প্রত্যেকটা ছাত্রের উচ্চতা ওই রকম। যেমন ধরো গড় উচ্চতা আসলে 5 ফুট 5 ইঞ্চি বা 5.6 ইঞ্চি বা 5.6 ফুট। তাহলে গড়ে যদি 5.6 ফুট আসে তাহলে আমরা বলতে পারবো ওই ক্লাসের সবগুলা ছাত্রের উচ্চতা 5.6 করে। বলা যাবে না? তার মানে প্রত্যেক এখানে একই রকমই আসছে। একটি অণু বা পরমাণু বা কণার গতিশক্তি যে এক্সপ্রেশনটা আসছে এটাকে আমরা বলতে পারি গড় গতিশক্তি। ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি কি? গড় গতিশক্তি। বুঝা গেছে? পারবা তো? এই হচ্ছে কি আমাদের গতিশক্তির ফর্মুলা চলে আসলো। এখান থেকে খেয়াল করে দেখো, আমি আবার তোমাদের সাথে আলোচনা করি। আমার সাথে একটু বলবা সবাই। স্মল এম দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানে স্মল এম দিয়ে কি বোঝানো হচ্ছে? স্যার একটি কণার ভর। একটি একটি কণার কণার ভর। ভর, হ্যাঁ। আর ক্যাপিটাল এন দ্বারা কি বোঝানো হচ্ছে? টুলুর সংখ্যা। এন সংখ্যক কণা। এন সংখ্যক কণা বা যতগুলো কণা আছে, কণা বা কণার সমষ্টি। ক্যাপিটাল এন দ্বারা কি বোঝানো হচ্ছে? গ্যাসের এখানে ভর। গ্যাসের সবগুলো ভর। স্যার হ্যাঁ, ভর। আমি যদি এম এর সাথে ক্যাপিটাল এন গুণ করি তবে আমি গ্যাসের ভর পাবো, রাইট? এম এর জি সাথে স্যার। এন গুণ করলে আমি মোট গ্যাসের ভর পাবো। এইখানে তারপর এম কে এখানে রো দ্বারা কি বোঝাচ্ছে? ঘনত্ব। পি ইকুয়ালস টু 1/3 রো সি ঘনত্ব। স্কোয়ার। আচ্ছা, তারপর এখান থেকে ক্যালকুলেশন করে আমরা হাফ এম সি স্কোয়ার শেষ পর্যন্ত পেলাম। এখানে এম এন এর বদলে এম লিখে আমরা পেয়েছি গতিশক্তি। গতিশক্তি এখানে 3/2 এন আর টি। এখানে স্মল এন দ্বারা কি বোঝানো হচ্ছে? মোল স্যার মূল সংখ্যা। সংখ্যা। আচ্ছা, মোল সংখ্যা নির্ণয়ের আমাদের কিন্তু আরেকটা সূত্র আছে। মোল সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়? মোল সংখ্যা হচ্ছে গ্যাসের ভর ডিভাইডেড বাই কি? আণবিক ভর। ঠিক আছে? কোন গ্যাসের ভর আণবিক ভর। ডিভাইড বাই আণবিক ভর।
আমরা এই ধরনের ম্যাথ আজকে আমরা অনেক করব। তারপর এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 1 মোল গ্যাসের জন্য কত পেয়েছি, 3/2 R × T। ঠিক আছে, 1 মোল গ্যাসের জন্য আমরা গতিশক্তি পেয়েছি। তারপর এখান থেকে ক্যালকুলেশন করে দেখলাম এখানে 1 মোল গ্যাসের গতিশক্তি যা কথা, এতগুলা কণার গতিশক্তি একই কথা। তাহলে আমরা এই কণাগুলো দিয়ে যদি ভাগ করে দেই গতিশক্তিকে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে কি গড় গতিশক্তি অথবা একটি কণার গতিশক্তি। বোঝা গেছে, একটি কণার গতিশক্তি। সো এইগুলা আমরা ভুল করব না আশা করি। আর আরেকটা কি, 1 মোল যে আমরা যে বলেছি যে n=1, মানে 1 মোল গ্যাসের জন্য 1 মোল গ্যাস, অনেক আগের বইগুলাতে 1 মোল গ্যাসকে এই কথাটা বলা হইতো, একটু পাশে লিখে নাও তোমরা। 1 মোল গ্যাসকে ওরা আগের বইগুলাতে এরকম বলতো যে 1 গ্রাম অণু। ঠিক আছে, 1 মোল গ্যাস বলতে তারা 1 গ্রাম অণু বলতো। আগে মোলকে আগে তারা 1 গ্রাম বলতো, 1 গ্রাম অণু বলতো। 1 মোল গ্যাসকে তারা 1 গ্রাম অণু বলতো। ইসাক স্যারের বইতে দেখা গেছে ম্যাক্সিমাম ম্যাথগুলা এরকম ভাবে দেওয়া আছে যে 1 গ্রাম অণুর গতিশক্তি কত, তখন 1 গ্রাম অণু গতিশক্তি যদি বলে তখন আমরা কিন্তু এটা ইউজ করব, 3/2 RT, মানে 1 মোল গ্যাসের জন্য। এটা মোলকে আগে 1 গ্রাম অণু বলা হতো আগের ইয়েগুলাতে, তবে এখন আস্তে আস্তে এই শব্দটা উঠে যাচ্ছে। নতুন বইগুলাতে, নতুন এডিশন গুলাতে হুট করে উঠানো যাবে না, আস্তে আস্তে করে এগুলা এই 1 গ্রাম অণু শব্দটা উঠায় দিচ্ছে। এবং পরীক্ষাতেও আগের মতো 1 গ্রাম অণু খুব একটা আসে না। আগে অ্যাডমিশন টেস্ট গুলোতেও আসতো, এখনো আর খুব একটা আসে না। তবে জানার জন্য একটু বলে রাখলাম, 1 গ্রাম অণু বলতে 1 মোল গ্যাসকে বোঝানো হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, এইগুলা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই বর্গমূল গড় বর্গবেগকে নিয়ে আমাদেরকে একটু কাজ করতে হবে, একটু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এটা আমরা একটু দেখে আসি। ঠিক আছে, একটা সূত্র থেকে আমরা অসংখ্য সূত্র পাবো, এবং এই সূত্র যদি তুমি ভালো মতো আয়ত্ত করতে পারো, দেখবা বইয়ের 70% ম্যাথ তোমরা পারবা করতে। ঠিক আছে, এখন আমরা তো এতক্ষণ পড়ছিলাম এইগুলা নিয়ে। দেখো তো, আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে পিভি এর বদলে এই সমীকরণটা আবার লিখো তোমরা। পিভি আছে 1/3 mNc²। আমি পিভি এর বদলে কি nRT লিখতে পারবো? দেখো তো, পিভি এর Yes, বদলে sir. nRT লেখা যাবে, খুবই সুন্দর মতোই লেখা যাবে। এখন এইখানে সূত্রটা লিখলাম, এই সূত্রটা এইভাবে থাক। এখান থেকে আমাদের অনেক কিছু বলার আছে বইতে, এগুলা আমাদের এমন ভাবে লেখা আছে যে আমরা আসলে খুব একটা বুঝতে পারি না। আমি যদি n এর মান 1 মোল ধরি, 1 মোল লিখি, তাহলে খেয়াল করে দেখো তো, 1 মোল যদি আমি লিখি, n এর মান যদি আমি 1 মোল লিখি, তাহলে এখানে কতগুলা গ্যাস পার্টিকেল থাকবে? এখানে ক্যাপিটাল এন এর বদলে কি আমি অ্যাভোগাড্রো নাম্বার লিখতে পারবো না? খেয়াল করে দেখো জি তো, স্যার। দেখা যাবে এখানে যদি আমি এন এর মান, কারণ 1 মোল গ্যাসে এতগুলো অণু আছে, তো আমি যদি স্মল এন এর বদলে 1 বসিয়ে দেই, এখানে আর টি লিখি, আর এখানে কত হবে 1/3 m, এটাকে অ্যাভোগাড্রো নাম্বার লেখা যাবে। কারণ আমরা পড়ে আসছি 1 মোল গ্যাসে এতগুলো অণু থাকে, অ্যাভোগাড্রো নাম্বার অণু আছে। আর তুমি মনে করো অক্সিজেন গ্যাস নিয়ে কাজ করতেছো, অক্সিজেন গ্যাসে 1 মোলে কতগুলো অণু থাকবে? এতগুলো অণু থাকবে। তাহলে অক্সিজেন গ্যাসের প্রত্যেকটা অণুর ভর তুমি যদি জেনে থাকো, এবং প্রতিটা অক্সিজেন গ্যাসের ওই যে এতগুলো অণুর মধ্যে প্রত্যেকটা অণুর ভর তুমি জানো, সেটা হচ্ছে স্মল এম। এটাকে তুমি যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দাও, তাহলে কি তুমি অক্সিজেনের 1 মোল গ্যাসের ভর পাবা না? বুঝতে পারছো কথাটা? নাকি আবার বলবো? জি স্যার। এখানে হচ্ছে কি, আমরা যদি 1 মোল গ্যাস নিয়ে কাজ করি, তাহলে 1 মোল গ্যাসে যতগুলো অণু থাকবে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে অ্যাভোগাড্রো নাম্বারকে যদি আমি গুণ করে দিই ভর দিয়ে, তাহলে আমি কি পাবো? 1 মোল গ্যাসের ভর পাবো। তো এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারবো 1 মোল গ্যাসের ভর। 1 মোল গ্যাসের আমরা বলতে পারবো ভর। আর 1 মোল গ্যাসের ভরকে কি বলা হয়ে থাকে বলতো? 1 মোল গ্যাসের ভরকে আণবিক ভর বলা হয়ে থাকে না? আণবিক ভর বলতে পারবো? অবশ্যই বলতে পারবো। তাহলে এখানে পরের লাইন, এটাকে পরের লাইনে লেখা যায়, এটা হচ্ছে আর টি, আর এইখানে হচ্ছে কি লেখা যাবে 1/3
এটাকে আমি ক্যাপিটাল এম সি স্কয়ার লিখতে পারবো। এইখানে বলো তো এমটা কি রাখা, এম এর বদলে এখানে এম এর পরিচয় কি? আণবিক ভর। এখানে এম এর পরিচয় হচ্ছে আণবিক ভর। আমরা একটু আগে আরেকটা এম পেয়েছিলাম, ওইখানে এম দ্বারা কি বোঝানো হচ্ছিল? সমগ্র গ্যাসের ভর। সো খেয়াল রাখবা এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে আসছে। আমি যেটা করি সাধারণত আণবিক ভরকে সাধারণত এম এ দিয়ে প্রকাশ করি, কারণ অ্যাটমিক ম্যাস দ্বারা প্রকাশ করি, যাতে করে ওই এম এর সাথে এই এম যাতে ম্যাচ না হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারলাম। নেক্সট লাইনে আমি কি করতে পারি, 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কত হবে, 3RT ডিভাইডেড বাই কত, এম এ। আর এখানে কি আসলো, সি স্কয়ার। ফাইনালি এই সমীকরণটা কি আসলো, সি ইকুয়ালস টু কত আসলো, 3RT ডিভাইডেড বাই কত, এম এ। এটাকে আমরা রুট করে দেই, যেখানে হচ্ছে গিয়ে কি এমটা কি আসলো, এম এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, আণবিক ভর। তুমি যদি অক্সিজেন গ্যাস নিয়ে কাজ করো তাহলে এম এর বদলে কত ব্যবহার করবা বলো তো? অক্সিজেন গ্যাস নিয়ে কাজ করলে এম এর বদলে কত নিয়ে কাজ করবা? 16। 32। 32। Sorry, অক্সিজেনের 16। পরমাণু ভর 16, কিন্তু অক্সিজেনের আণবিক ভর কি? অক্সিজেন কি 32। দ্বিপারমাণবিক গ্যাস না? দ্বিপারমাণবিক গ্যাস হলে কি হবে, অক্সিজেনের দুইটা পরমাণু মিলে একটা অণু গঠিত হবে, তাহলে আণবিক ভর কত হবে, 32। 32। 32 কি তুমি কেজি ইউজ করবা না গ্রাম ইউজ করবা? গ্রাম। 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 এটা তো এসআই একক। সবগুলা থেকে তুমি যদি এসআই এখানে বেগের মান যদি মিটার পার সেকেন্ডে চাও, তাহলে ভর এখানে কেজিতে নিউজ করতে হবে। 32 গ্রামকে কেজিতে কনভার্ট করে তারপর তুমি আণবিক ভর লিখবা। কারণ 1 মোল গ্যাসের আণবিক ভর হচ্ছে 1 মোল গ্যাসের অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে, অক্সিজেন অণুর ভর হচ্ছে, অক্সিজেন অণু 1 মোল অক্সিজেন অণুর ভর হচ্ছে 32 গ্রাম। সেটাকে আমরা কেজিতে নিলে 32 ইনটু 10⁻³ কেজিতে চলে আসবে। বুঝা গেছে? সো এইগুলা আমাদেরকে খুব মনোযোগ দিয়ে ম্যাথমেটিক্স গুলা করতে হবে। আচ্ছা, দেখো তো তুমি যদি অক্সিজেন গ্যাস নিয়ে কাজ করে থাকো, অক্সিজেন গ্যাসের জন্য কি আণবিক ভরের মান কি পরিবর্তনশীল না ধ্রুবক? অক্সিজেন ধ্রুবক। ধ্রুবক। আর ক্যাপিটাল আর এর মানও কি ধ্রুবক। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে তাপমাত্রা, পরম তাপমাত্রার সাথে বর্গমূলের সমানুপাতিক, কারণ অন্যান্য টার্মগুলো ধ্রুবক হয়ে যাবে। স্যার। বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে তোমাদেরকে যদি এই মুহূর্তে একটা ম্যাথ আমি বলি যে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের মান কত, বা নাইট্রোজেন গ্যাসের বেগের মান ক্যালকুলেশন করো, তখন কি আমাদের নাইট্রোজেন গ্যাস কতটুকু নিব সেটা জানার দরকার আছে? মোটেও দরকার নাই। এখানে আমরা নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর ব্যবহার করব। কত নাইট্রোজেন গ্যাসের জন্য কত হবে, 28 গ্রাম। এটাকে আমরা কেজিতে নিব। আর 28। 45 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলভিনে নিয়ে আমরা কি বর্গমূল গড় বর্গবেগের মান খুব সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বোঝা গেছে? জি স্যার। এখন তোমাদের মনে কি একটা কোয়েশ্চেন আসতেছে না, যে আমরা এক মোল, এটা তো আমি এতক্ষণ তো আমরা এক মোল নিয়ে কাজ করলাম, এক মোল নিয়ে কাজ করার পর ফাইনালি সি এর মান এরকম পাচ্ছি। 2 মোল, 3 মোল, 4 মোল নিয়ে কাজ করলে যে আমরা এরকম স্যার যে একাধিক মোল। এরকম যে পাবো কি পাবো না, এটা কোনো গ্যারান্টি আছে? এক মোল একাধিক মোলের জন্য এই সূত্রটা কিরকম হবে? আমি তো এক মোল গ্যাস না নিয়েও কাজ করতে পারি, তাই না? তাহলে কি সূত্রের গেট আপ কি চেঞ্জ আসবে? এটা আমরা একটু দেখে আসি, ঠিক আছে? ওকে, এটাই হচ্ছে কি আমরা এখন দেখব। আমরা তখন কোন গ্যাস নিয়ে কাজ করলাম, 1 মোল গ্যাস নিয়ে কাজ করেছি। আমরা যদি এখন 2 মোল গ্যাস নিয়ে কাজ করি, 2 মোল গ্যাস নিয়ে যদি কাজ করে থাকি, তাহলে এখানে এন এর বদলে কত বসাবো, 2 বসাবো। এখানে আর, এখানে টি, এখানে হবে 1/3, এখানে হবে এম। এইখানে কি তখনও অ্যাভোগাড্রো সংখ্যা বসাবো নাকি অ্যাভোগাড্রো সংখ্যার দ্বিগুণ মান বসাবো? বুঝা গেছে? দ্বিগুণ মান। এখানে এন এর বদলে আমার দ্বিগুণ। এইটা আসছে, কারণ 1 মোল গ্যাসে যদি এতগুলো অণু থাকে তাহলে 2 মোল গ্যাসে থাকবে 2 গুণ এতগুলো অণু। এই কারণে আমি 2 বসাতে পারি। আর এখানে কি আসলো, সি স্কয়ার আসলো, সি স্কয়ার বদলে সি স্কয়ার আসলো। খেয়াল করে দেখো এখানে যত মোল H2, নিব স্যার তত গুণ নিব। হ্যাঁ মোল সংখ্যা, যতগুলা মোল সংখ্যা নিব আমার পার্টিকেল সংখ্যাও ততগুলা হয়ে যাবে।
এখন এই 2 আর এই 2 দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই 2 2 ক্যান্সেল, আলটিমেটলি কি থাকে RT ইকুয়ালস টু 1/3 m n a c স্কয়ার, এবং এখানে পরবর্তীতে হবে কত 1/3 ক্যাপিটাল M A c স্কয়ার, এবং এটাকে ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত এরকমই আসবে 3RT ডিভাইডেড বাই m। এটাই আসে না? বুঝতে পেরেছো? তো এরকমই আসবে, ঘুরে ফিরে আমাদের একই রকমই আসবে, তুমি যেভাবেই যাও না কেন বর্গমূল গড় বর্গবেগের মান সেটা শুধুমাত্র কিসের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, এবং এক একটা গ্যাসের জন্য এই সি এর মান এক এক রকম হবে, কারণ আণবিক ভরের মান কি হবে, পরিবর্তন হবে। তো পরীক্ষাতে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকতে পারে, তারপর আমাদের ইসে থাকতে পারে, কি বলে নাম কি আমাদের, ওই যে অ্যামোনিয়া অ্যামোনিয়া যেটাই বলো না কেন, যে কোনো গ্যাস আমাদের ক্যালকুলেশন থাকতে পারে, আমাদের শুধুমাত্র জানতে হবে তাদের ভর সংখ্যা, আণবিক ভর, এগুলো সম্পর্কে আমাদেরকে খুব ভালো মতো জানা থাকতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের ক্যালকুলেশন গুলা। ঠিক আছে, আমরা আরেকটা সূত্র দেখব এই সি এর মান নিয়ে। ঠিক আছে, এই সি এর মান নিয়ে আমরা আরেকটা সূত্র দেখব, আমাদের পরীক্ষা হলে আমরা কনফিউশন হয়ে যাই যে কখন কোনটা ব্যবহার করে থাকবো। দেখো আমি তোমাদেরকে আবার জিজ্ঞেস করি, এখানে ই বার, এখানে কয়টা গ্যাসের গতি, এটা কতগুলো অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি কত একটি পেয়েছি 3/2 কে ইন্টু টি, একটি অণুর গতিশক্তি কি রকম আমরা ওই রকম পেয়েছি, তাই না? তাহলে আমি যদি, আমরা বেসিক্যালি খেয়াল করে দেখো, একটি অণুর গতিশক্তি আমরা কত পেয়েছি 3/2 কে ইন্টু টি। আচ্ছা, গতিশক্তির ফর্মুলা কি ছিল বলতো, হাফ এম ভি স্কয়ার ছিল না, তাই না? জি স্যার হাফ এম ভি স্কয়ার। তুমি যদি এখানে যেহেতু একটি কণার গতিশক্তি হয়, তাহলে তুমি যদি একটি কণা নিয়ে কাজ করো, তাহলে এখানে তুমি গতিশক্তি কি লিখবা, হাফ লিখবা, একটা কণার ভর লিখবা, আর একটা কণা যে বেগে ট্রাভেল করবে সেটা স্কয়ার লিখবা না, নাকি এনও লিখবা এখানে ই ই বারের বদলে? বুঝতে পারছো, ই বার মানে কয়টি কণা, একটি কণা। তাহলে একটি কণার গতিশক্তি যখন আমরা লিখবো তখন কি হাফ এম সি স্কয়ার লিখবো না, কারণ আমাদের বেসিক জিনিসটা কি ছিল, হাফ এম এন সি স্কয়ার, কিন্তু যেহেতু এখানে একটি কণা, তাহলে ক্যাপিটাল এন এর মান কি এক হয়ে গেছে না, এখানে ক্যাপিটাল এন এর মান এক হয়ে গেছে, তাহলে এক হয়ে গেলে জি স্যার। এটাকে আমরা কি লিখতে পারি, হাফ এম সি স্কয়ার, আর এখানে কত আছে 3/2 কে ইন্টু টি। তো এখন খেয়াল করে দেখো, এই হাফ, এই টু টু ক্যান্সেল হয়ে গেলে সি স্কয়ার সমান সমান কত আসলো 3 কে টি ডিভাইডেড বাই এম, আর এখানে সি সমান সমান কত আসলো 3 কে টি ডিভাইডেড বাই এম রুট। এখন তোমরা নিজেরা বলো, কে সুন্দর করে বলতে পারবা, এখানে 3/2 3RT বাই এম এ আর 3KT বাই এম এ, এই দুইটা সূত্রের মধ্যে পার্থক্যটা কি, আমরা কখন কোনটা ব্যবহার করব, এটা কখন ব্যবহার করব আর এটা কখন ব্যবহার করব, বলতে পারবা? এনিওয়ান? এগুলো আমাদের কাজে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ব্যবহার করব যদি বলে দেয় অক্সিজেন গ্যাসের এরকম তাপমাত্রায় গতিশক্তি কত, এখন অক্সিজেন গ্যাসের গতিশক্তি আমরা এটা ব্যবহার করতে পারি, অথবা এটা যদি ব্যবহার করতে চাই, এখানে এম মানে হচ্ছে একটি পরমাণুর ভর বা একটি কণার ভর। আমরা কিন্তু অক্সিজেনের আণবিক ভর জানি, কিন্তু অক্সিজেনের, আমাদেরকে যদি বলা হয় অক্সিজেনের আহ এতগুলা এরকম ভর আছে, অক্সিজেনের 3 গ্রাম অক্সিজেন দেওয়া আছে, তার তার ইসে কত, বর্গমূল গড় বর্গবেগের মান কত। এখন বলবো তুমি যদি এই সূত্র ব্যবহার করো, তোমার কি অক্সিজেনের একটি পরমাণুর ভর দরকার হবে বা একটি অণুর ভর দরকার হবে, সেটা কিন্তু আমরা সহজে দেওয়া থাকবে না। তো সুতরাং আমরা এটা তখনই ব্যবহার করবো এই সূত্র যদি বলা হয় একটি পরমাণুর বেগের মান কত, এরকম যদি ক্যালকুলেশন করে দেওয়া থাকে বা জিজ্ঞেস করে থাকে। বুঝতে পেরেছো? তো তোমরা ম্যাথমেটিক্স গুলা বা এক্সপ্রেশন গুলা দেখে ক্লিয়ারলি ধরতে পারছো যে এগুলা কতটা একটু ডিফারেন্ট বা কতটা ম্যাথমেটিক্যালি আমাদেরকে পেঁচাইতে পারে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে কিছু ম্যাথমেটিক্স করতে দিয়ে দিব বাসায়, যেগুলো তোমরা করবা।
পড়লে তোমরা বুঝতে পারবা এটা ওনারা কিভাবে করেছে। তোমরা একবার কাজ করবা, তোমরা তোমাদের মতো করে কাজ করবা। তারপর তোমরা তোমাদের মতো করে কাজ করবা, আর পরে দেখবা যে ওদের সাথে তোমার অ্যান্সার কতটুকু মিলছে বা মিলে নাই। ঠিক আছে, আমি কিছু ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় তোমরা ইতিমধ্যে চিন্তা করতে থাকো যে আজকের ক্লাসে আমাদের যতটুকু কাজ হলো এইটুকুতে তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা কতটুকু তোমাদের কনফিউশন আছে সেটা নিয়ে একটু নিজেরা ডিসকাস করো। এখানে তোমরা উদাহরণের করবা 10.7 থেকে করবা 10.14, এগুলা করবা শাহজাহান তপন স্যারের বইয়ে। ঠিক আছে, শাহজাহান তপন স্যারের বইটা করবা। আর অনুশীলনী যেটা করবা এক্সারসাইজের, ঠিক আছে, এক্সারসাইজে তোমরা যেটা করবা আমি বলে দিচ্ছি। তোমরা যেহেতু এই বইটা অনেকে ফলো করে থাকো, তোমরা হচ্ছে না উদাহরণই করতে পারবে। উদাহরণে অনেকগুলো ম্যাথ আছে যেটা তোমাদের পারার মধ্যে থাকবে, ক্যালকুলেশনের মধ্যে থাকবে। এটা থাক, তোমরা করবা 10.19, 10.20, তারপর হচ্ছে গিয়ে 21, 10.21। এটা হচ্ছে উদাহরণ থেকে এগুলা করবা, এগুলো হচ্ছে সব উদাহরণ থেকে করবা। ঠিক আছে, এগুলো করার পর তাহলে দেখবা এটা নিজেরা একটা আইডিয়া বুঝতে পারছো যে কিভাবে ওরা ম্যাথগুলো করেছে এবং তুমি কিভাবে কাজগুলো করতে পারবা। আর আমরা আজকে যে লেকচারটা দেখলাম প্রতিটা সূত্র কিভাবে আসছে না আসছে এগুলো ধরে ধরে তোমরা হচ্ছে বাসায় এগুলো প্র্যাকটিস করবা, যে কিভাবে আসছে নিজেরা একটু প্র্যাকটিস করবা। যে আমি একটু ট্রাই করে দেখি যে আমি মেইন সূত্র থেকে প্রত্যেকটা সূত্রতে তুমি যেতে পারো কিনা। কারণ তুমি ফিজিক্স বইতে মাত্র 5টা কিংবা 6টা চ্যাপ্টার পড়েছো, 5টা কিংবা 6টা চ্যাপ্টার পড়তে গিয়ে তুমি দেখেছো অনেকগুলো ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা গাণিতিক ইকুয়েশন তোমার ক্যালকুলেশনে চলে আসতেছে, তোমাকে মনে রাখতে হচ্ছে। এখন যাতে করে এই বিষয়গুলা তোমার যাতে সহজ হয়ে যায়, এতগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আসলে মনে রাখা অবশ্যই একটু কষ্ট। এই জন্য কি করতে হয়, গণিত দিয়ে এগুলো মনে রাখবা। মেইন সূত্র কিন্তু আমাদের কি ছিল, পিভি ইকুয়ালস টু 1/3 mn/c স্কয়ার। ওইখান থেকে ধীরে ধীরে কাজ করবে, দেখবে প্রত্যেকটা ফর্মুলায় তুমি আসতে পারতেছো, এবং তখন দেখবা সূত্রগুলো তুমি কখনোই ভুলবা না এবং অনেকদিন পর্যন্ত মনে থাকবে। বুঝা গেছে? আচ্ছা, এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার, আমি বলি। হ্যাঁ বলো। একটি অণু বা পরমাণুর গতিশক্তি ই বার মানে গড় গতিশক্তি কেন হলো এটা একবার বলবেন? সময় কতটুকু আছে? আচ্ছা ঠিক আছে। একটি অণুর গতিশক্তি কিভাবে হইলো বা গড় গতিশক্তি কিভাবে হলো, গড় গতিশক্তি বলতেছি তোমাকে। দাও, তুমি মনে করো 10টা অণু আছে আমাদের কাছে। ঠিক আছে, কয়টি অণু আছে? 10টি অণু আছে। 10টি অণুর গতিশক্তি কত? একটা আসলো E1, আরেকটা আসলো E2, এইভাবে করে যদি আসে তাহলে কি আসবে, E10 আসবে না? মোট গতিশক্তি দেখা যাবে E1 প্লাস E2 জি, ভাবে E10 দেখা যাবে। জি এখন লিখতে পারি। তোমাকে যদি বলা হয় যে, তোমাকে যদি বলা হয় এটা এখানে ই মানে কি আসলো, মোট গতিশক্তি আসলো না ইটা, এখানে ই জি, আসলো জি। মোট গতিশক্তি। হ্যাঁ, তাহলে তুমি যদি মোট গতিশক্তি, তুমি যদি গড় গতিশক্তি ক্যালকুলেশন করতে চাও তাহলে কি লিখবা, গড় গতিশক্তি সমান সমান কত লিখবা, এখানে E1 প্লাস E2 প্লাস ডট 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 প্লাস E10 দিয়ে কি তুমি অনুসংখ্যা দিয়ে ভাগ করবা না? জি তাহলে স্যার। কি তুমি গড় গতিশক্তি পাবা, রাইট? হয়ে গেল জি, গড় গতিশক্তি। এবার আমরা আসি একটি অণুর গতিশক্তি কিভাবে লেখা যাবে। দেখো, তুমি 10টি অণুর গতিশক্তি, 10টি অণুর গতিশক্তি তুমি কত পেয়েছো, এই যে এটা পেয়েছো না, ই, পেয়েছি। হ্যাঁ, রাইট? তাহলে তুমি যদি লিখো একটি অণুর গতিশক্তি তাহলে কত লিখবা, ই বাই 10 E/10। লিখবা না? লিখবা? জি স্যার। তাহলে এই ই আবার কোত্থেকে আসছে, এই যে এগুলো থেকে আসছে না, জি, তাই না? তাহলে ই এর বদলে তুমি কি লিখতে পারবা, E1 প্লাস E2 E2 প্লাস প্লাস এখানে E10, এটাই কি E10। 10 না? তাহলে এই এই ফর্মুলাটা হ্যাঁ, কি আসলো, একটি অণুর গতিশক্তি, তাই না? আবার দেখো জি এটা কি আসলো, গড় গতিশক্তি। তাহলে এটা এবং এটা কি এক্স্যাক্টলি সেম না? জি স্যার, একদম স্যার। তাহলে আমরা বলতে পারি একটি অণুর গতিশক্তি যা কথা, গড় গতিশক্তি একই কথা। জি স্যার। জি ওকে, স্যার।
তো আচ্ছা, এইভাবে বুঝতে পেরেছি। আমরা